আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। দুঃখের বিষয় হচ্ছে প্রথম লেকচারে যে যারা ছিলেন তাদের কেউ দ্বিতীয় লেকচারে নাই, এখন দ্বিতীয় লেকচারে যারা আছেন তারা প্রথম লেকচারে ছিলেন না, এবং আপনারাই আমাদের রেগুলার স্টুডেন্ট। আপনাদের জন্য আমি আরেকবার রিক্যাপ করব প্রথম দিন কী কী করেছি। প্রথম ব্যাপারটা হচ্ছে লেসন প্ল্যান। মিড টার্মের ভেতর আমাদের টোটাল হচ্ছে 8টা চ্যাপ্টার আছে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, মূলত যেটা আজকে শুরু হবে। তারপরে হচ্ছে দ্য প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন সিস্টেম একটু আগের ক্লাসে পড়াইছি, ওটা আপনাদের জন্য আবার পড়ানো হবে। তারপর হচ্ছে শিডিউলিং। শিডিউলিংয়ের পর ফ্যাসিলিটি লোকেশন, তারপরে ফ্যাসিলিটি লেআউট, ওয়ার্ক মেজারমেন্ট। এই ওয়ার্ক মেজারমেন্টটা হচ্ছে যেহেতু এখানে ওয়েট প্রসেসিং মেজরের স্টুডেন্ট আছেন, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর স্টুডেন্ট আছেন, আবার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর স্টুডেন্ট আছেন। এই ওয়ার্ক মেজারমেন্টটাই হচ্ছে একদম কোর, আইএর কোর, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর কোর, যে ওদের মূল কাজ কি কি। অন্যান্য জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই ওয়ার্ক মেজারমেন্টে মূলত হচ্ছে একটা আই এক্সিকিউটিভ, যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ, তার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস কি কি। এতদিন পর আসছেন না, তো একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভের রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি, তার হাতে কি জিনিস দেওয়া হয় এবং সে কি জিনিস বের করে দেয়। তো ওয়ার্ক মেজারমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর ফোরকাস্টিংটা ওয়ার্ক মেজারমেন্টেও আমরা আলোচনা করব, আর হচ্ছে এর বাইরে ফোরকাস্টিং আলাদা করবই। আর এই সেমিস্টারে মিড টার্মের আগে আপনারা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোডাকশন প্ল্যানিং পড়বেন, প্রোডাকশন সিস্টেম পড়বেন, আর তারপরে এমপ্লয়ি শিডিউলিং করবেন। মূল লেকচারে যাওয়ার আগে একটু প্রোডাকশন সিস্টেম নিয়ে কথাবার্তা বলি, কারণ আমার মনে হয় আপনারা কম বেশি এই ব্যাপারটা সম্পর্কে বুঝেন, কিন্তু একদম থিওরিটিক্যাল ভাবে হয়তো জিনিসটা ওইভাবে জানেন না। প্রোডাকশন সিস্টেম কয় প্রকার একটু বলতে পারবেন? ট্রাই করেন। আচ্ছা, মিস্টার জাহিদ কি নিছেন, অ্যাপারেল নিছেন? হ্যাঁ, তাহলে আপনাকে একটু ডিস্টার্ব করি। বলেন যে মূলত গার্মেন্টসের বিজনেস বা কাপড়ের যে ব্যবসা, আমরা যে ভোক্তা হিসেবে কাপড় ব্যবহার করি, এটা আমরা কয় সোর্স থেকে বা কীভাবে আমরা করতে পারি, নিতে পারি, আমাদের কাছে কাপড়টা কীভাবে আসতে পারে, এই পোশাকটা খুচরা বিক্রেতা মানে এই কাপড়টা কীভাবে প্রডিউস করা যায়, এই পোশাকটা কাপড় থেকে পোশাকটা কীভাবে প্রডিউস করা যায়। যেমন ধরেন আপনারাই যেটা পরে আছেন আর আমি যেটা পরে আছি, মূল একটা পার্থক্য বলতে পারবেন দেখলে। বাইজিদার, মোশাররফ আর রনি, আপনারা তিনজন যে শার্ট পরে আছেন, এগুলো এটা রেডিমেড ছিল? ওভেন তো ঠিক আছে, রেডিমেড না? হ্যাঁ, রেডিমেডই তো। আমারটা কি রেডিমেড মনে হচ্ছে দেখে? একটা জিনিস দেখলে বুঝবেন যে রেডিমেড না। রেডিমেড বলতে প্লাগইনটা দেখলে উপরে একটা এই যে ইংলিশ প্লেট আছে, এটাকে ইংলিশ প্লেট বলে আর কি। তো এটা কি রেডিমেড মনে হচ্ছে? রেডিমেড না। তাহলে আমি মূলত তাহলে এখন কি ধরতে পারতেছেন আমি কি জানতে চাচ্ছি? মিস্টার আসিফ, আপনি কি বলতে পারবেন আমি কি কি জানতে চাচ্ছি? প্রোডাকশন সিস্টেম কয় প্রকার? যেমন আমি শুরুতে বলে দিলাম, আপনাদের সবাই যা পড়ে আছেন মোটামুটি রেডিমেড কাপড়। 2 প্রকার স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন 2 প্রকার কি কি? একটা হচ্ছে আমাদের যেটা ডিরেক্টলি যেটা রেডিমেড থাকে, মানে আর একটা আছে অর্ডার। এটা বইয়ের ভাষায় বললে কি কি বলতে পারি? প্রোডাকশন সিস্টেম বা আপনারা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1-এ কিন্তু পড়ার কথা, যে একটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর টেইলরিং, এই দুটোর পার্থক্য। এটা কি ছিল আপনাদের? ছিল না, ছিল। এটা ছিল কিছু এখন কি বলতে পারবেন, মানে এটা কমন সেন্স আর কি, মানে বেসিক নলেজ থেকে চিন্তা করে যে টেইলরিং আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি। টেইলরিং এর ব্যাপারটা তো হচ্ছে যে তুমি রেডিমেড কাপড় কিনে এনে হচ্ছে কাটিং করলো, সুইং করলো। আর গার্মেন্টস এর ব্যাপারটা তো স্যার হচ্ছে এটা ফ্রি সাইজ। গার্মেন্টস এর হচ্ছে ফেব্রিক নিটিং করে, ডাইং করে, দেন কাটিং, সুইং, ফিনিশিং।
আচ্ছা এই কয়টা প্যারামিটার লিখলাম ঠিক আছে আচ্ছা মিস্টার জাহিদ র ম্যাটেরিয়াল ইউসেজ আচ্ছা র ম্যাটেরিয়াল ইউসেজটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে রিসোর্স ইউটিলাইজেশন রিসোর্সের ভিতর এনিথিং এন্ড এভরিথিং হতে পারে এটা আমার একটা দোকানের ভিতর গ্যাস বিদ্যুৎ কতটুকু কি লাগতেছে বা আমার কাপড় কতটুকু লাগতেছে এটাই রিসোর্স বা র ম্যাটেরিয়াল আর কি তো এই টেইলরিং আর রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোন জায়গায় রিসোর্স ইউটিলাইজেশন বেটার হয় বেশি রিসোর্স গার্মেন্টসে বেশি হয় রিসোর্স ইউটিলাইজেশন ইউটিলাইজেশন মানে হচ্ছে মানে আপনার হচ্ছে পর্যাপ্ত ব্যবহার মানে আপনি এক প্লেট ভাত কিনলেন কিন্তু এক প্লেট ভাত কিনে আপনি ভাতটা 90% কমপ্লিট করলেন 90% খাইতে পারলেন 10% আপনার পেট ভরে গেছে ফেলে দিলেন আর মিস্টার আসিফ ওই এক প্লেট ভাত কিনে 100% মানে ভাতটা পুরোটাই খাইলো আর কি তো রিসোর্স ইউটিলাইজেশন কে বেটার করছে আমার তো মনে হয় টেলার ইউজ এটা তো ইসে গার্মেন্টস ইস্যু করে হ্যাঁ বলেন গার্মেন্টস ইস্যু করে গার্মেন্টস না টেলারিং নিয়ে ভালো আপনারা আমার বলে ফেলছেন আমি যে এক্সাম্পলটা দিলাম এক প্লেট ভাত নিয়ে ওইটাতে আমাকে আগে বলেন যে কে বেশি ইউটিলাইজেশন করছে আসিফ পুরোটা খাইছে রনি পুরোটা খাইতে পারে নাই এইটা বুঝছেন তো আপনি কিন্তু জিনিসটা কিনছেন আপনি অলরেডি ভাতটা কিনে ফেলছেন সেটাই তো স্যার গার্মেন্টস তো অনেক 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 ওয়েস্টেজ করে ওদের তো মানে ওয়েস্টেজ আর কি কে ওয়েস্ট করতেছে বেশি টেলার তো নির্দিষ্ট ওয়েস্ট করতেছে গার্মেন্টস সরি আরে না আরে কি না তুমি টেইলর আপনি আর্মিতে যতটুকু খাওয়াই দেবেন টেইলর ততটুকু খাওয়াই দেওয়া করবে আপনার আর্মিতে সবকিছু মেশিন অপারেটেড সেটাই তো আমি আপনার কনজাম্পশন সবকিছু তো হচ্ছে আপনার ওরকম কনজাম্পশন হিসেব করে টেলার বলে তো এই ওয়েস্ট ইস্যু তাইলে হ্যাঁ আচ্ছা আপনি বলেন তাহলে আপনার মতে আরএমজি তে ওয়েস্টেজ বেশি হচ্ছে তাই তো না না আর্মিতে সরি টেইলর টেইলর আচ্ছা এবার আরএমজি তে ওয়েস্টেজ বেশি হচ্ছে এটার পক্ষে কি আছে আমার তো মনে হয় যে টেক্সটাইলের বিষয়ে গার্মেন্টসের বিষয়ে গার্মেন্টসে বেশি ওয়েস্ট হচ্ছে এখন স্বাভাবিক একটা মানুষ সে একা হচ্ছে যতটুকু ময়লা ময়লা আবর্জনা করবে সেখানে 40টা মানুষ থাকলে ওখানে তো ময়লা আবর্জনা বেশি হবে। দুইটা হলেও বেশি হবে কিন্তু এটা হচ্ছে আপনি পার আইটেম হিসাব করে দেখেন না আইটেম তো স্যার গার্মেন্টস ইস্যু না মার্কার এফিসিয়েন্সি এই পার্সপেক্টিভে স্যার আর্মিতে বেশি হ্যাঁ ওই পার্সপেক্টিভে বলতেছি না তাহলে তো আরএমজি করারই দরকার কি আরএমজি তে যদি ওয়েস্টেজ বেশি হয় মার্কার এফিসিয়েন্সির কথা চিন্তা করেন না মার্কার এফিসিয়েন্সি মানে কতটুকু যে আমার এই এটা হচ্ছে মার্কার টেবিল এই মার্কার টেবিলে যতটুকু ফ্যাব্রিক আছে সেই ফ্যাব্রিকটার আমার মার্কার এফিসিয়েন্সি আমি করতেছি 83% তার মানে এই টেবিল পরিমাণ যতটুকু কাপড় তার 83% কাপড় আমি ব্যবহার করতেছি তাই 17% কাপড় আমার কি হচ্ছে ওয়েস্টেজ হচ্ছে টেইলরে কি ওই 83% ইউটিলাইজ করা যায় এই আমার এই শার্টটা যখন তারা মানে ইয়ে করছে ধান কাপড় থেকে কাটছে আপনার মনে হয় ওরা 83% ইউজ করছে বাকি 17% ফেলছে ওরা সর্বোচ্চ হয়তো 60 থেকে 65% ইউটিলাইজ করছে ব্যাপারটা বুঝতে পারছেন এটাই হয়তো আপনি যেভাবে চিন্তা করতেছেন ওটা সামষ্টিক যে সামষ্টিক অর্থে আরএমজিতে হয়তো ওয়েস্টেজ বেশি হয় কিন্তু আপনি যদি 100টা কাপড়ের ক্ষেত্রেও চিন্তা করেন জাস্ট 100টা শার্ট আমার এই 100টা শার্ট আর আপনিও শার্ট আমরা দুজনেই শার্ট পরেছি আমার 100টা শার্ট এই এখানে কোনো একটা টেইলরে বানানো হচ্ছে আর আপনার 100টা শার্ট আরএমজি তে বানানো হচ্ছে যদি 100টা শার্ট টেইলরের কাছেও দেওয়া হয় ও কিন্তু মার্কার টার্কার দিয়ে করাই না কাটার কেটে ওভাবে করার চেষ্টা করবে যেমন গায়ে হলুদের পাঞ্জাবি তো মার্কেট থেকে এই আপনারা এগুলো খেয়াল করছেন কিনা জানি না কোনোদিন হচ্ছে কোনো আত্মীয় স্বজনের বিয়ে বা ফ্রেন্ডের বিয়েতে গায়ে হলুদের পাঞ্জাবি বানাইছেন একসাথে 22 পিস 25 পিস 30 পিস বানাই নাই রেডিমেড কিনে আনছেন স্যার এখন তো রেডিমেড কাপ পাওয়া হ্যাঁ আমরা হচ্ছে সিলাইছি রেডিমেড সিলাইতে কি ওখানে হয়েছে কি থান কাপড় আগে একটা এস্টিমেটেড বলছে যে আপনার এই 22 পিসের জন্য হচ্ছে ফর এক্সাম্পল 40 গজ কাপড় কিনে দিয়ে যান 40 গজ কাপড় কিনে দিয়ে গেছি 22 পিস সাইজ রেডি অনুযায়ী হ্যাঁ সবাই সেপারেটলি মাপ দিয়ে আসছে তো তারপরে হচ্ছে এখন তো রেডিমেড মানে আমাদের স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট চার্ট এমন ভাবে বানানো হয়েছে আপনি যেমন আমি আমার নিজেরটা যদি বলি আমি ডাবল এক্সেলও ফিট হবো এক্সেলও ফিট হবো এখন আবার ওজন কমছে তার মানে আমি এক্সেলও ফিট হবো এল টাইট হবে মানে
স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্টগুলো কিন্তু ওইরকমই, আপনার খুব বেশি লুজ হবে না এক সাইজ বড়টা, আর যেটা এক সাইজ ছোট ওইটা টাইট হবে একটু, মানে 19-20 আর কি। এবার পাঞ্জাবির কাহিনীটা বলি, আমরা 22 পিস অর্ডার দিছি, তো আমার ফ্রেন্ড আবার একটু চালাক, মানে ও গার্মেন্টস, মানে ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, কিন্তু ও এটা জানতো যে কাপড় বাঁচবে। ও কয়দিন পর ঠিকই গেছে, গিয়ে শুনতেছে যে কত কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, তো 22 পিসের কাপড় কাটা শেষ, এক কোনায় দেখা যাচ্ছে কাপড় কিছু হয়ে গেছে, কারণ ওরা ওখানেই কাজ করে। তো তখন ওইটা আবার নিয়ে সাথে বাচ্চা আছে, বাচ্চার মাপ দিয়ে বলছে বা বাচ্চাদের 2টা পাঞ্জাবি বানাই দিবে। তো এটাই মানে ও কিন্তু রিসোর্সটাই আরেকটু ইউটিলাইজেশনটা বাড়াইলো, যেটা 61% এফিসিয়েন্সি ছিল, উনি নিজে হয়তো ওই কাপড়টা নিজের জন্য ব্যবহার করতে পারতো, ব্যবহার তো করতো, সে তো টেইলার, সে তো ফেলবে না ওই কাপড়। তো আমার ফ্রেন্ড গিয়ে ও আবার আরো 2টা পাঞ্জাবি এক্সট্রা বানায় নিল। তাহলে আমরা টপিকে ফেরত আসি, প্রোডাকশন ম্যানেজমেন্ট, প্রোডাকশন সিস্টেমটা নিয়ে একটা বেসিক আইডিয়া দিচ্ছি। রিসোর্স ইউটিলাইজেশনটা আমাদের বেটার কোন জায়গায় হচ্ছে মিস্টার অনিল? তারপর র ম্যাটেরিয়াল ইউসেজ, মানে পার আইটেম তৈরি করতে র ম্যাটেরিয়াল বেশি খাচ্ছে কারা? টেইলার্স বেশি করছে না, মানে তার কস্ট বাড়াই ফেলতেছে, তাই না? র ম্যাটেরিয়াল কস্ট বেশি বাড়াই ফেলতেছে, তাহলে এটাও নেগেটিভ। সময় বেশি লাগে কোথায়? গার্মেন্টসে বেশি লাগে না সময়? এই যে মিস্টার রনিজ একটা কথা বললো, গার্মেন্টসে 10 মিনিটে একটা হয়ে যায়, 15 মিনিটে একটা হয়ে যায়, কথা বলে ফেললো। এটাই হচ্ছে অ্যাসেম্বলি, যে এই প্রোডাক্টটা 10 মিনিটে হয়ে যাচ্ছে, সেটা সেই প্রোডাক্টের স্ট্যান্ডার্ড মিনিট থাকে। ওনার শার্টটা যদি 10 মিনিটে হয়ে যায়, 10 মিনিট আশা করি তার চেয়ে কম সময় হবে। শার্টের অ্যাসেম্বলি যখন আপনাদের পড়াবো, যেমন মিস্টার আসিফ যে পোলো শার্টটা পরে আছে, পোলো শার্ট 2জন পরে আছে, জাহিদার আসিফ, আপনারও তো মনে হয় রিপ ফ্যাব্রিক আছে, তাই না? আচ্ছা, তো আপনাদের এই প্রোডাক্টগুলোর অ্যাসেম্বলি হবে 5 মিনিট থেকে 6.5 মিনিট, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে। 5 মিনিট না, সম্ভবত 6.5 বা 7 বা 7.5। যে ইন্ডাস্ট্রি, এবার এসএমবি নিয়েও কথা আছে, এসএমবির ভিতর যে ইন্ডাস্ট্রি হচ্ছে নতুন করছে, মানে মিস্টার আসিফ অনেকদিন মার্চেন্ডাইজার থেকে সে ভাবলো যে না আমি এবার গার্মেন্টস দিব, আমি বিজনেসটা বুঝে গেছি, আমি গার্মেন্টস দিব। নতুন যখন উনি ইন্ডাস্ট্রিটা খুলবে, খোলার পর ওয়ার্কার হায়ার করবে, এখানে 5টা লাইন আছে, সুইং লাইন। তো উনি হচ্ছে ওয়ার্কারদের নিয়োগ দিচ্ছে, ওয়ার্কার তো সবাই স্কিল্ড না, 2-একটা স্কিল্ড ওয়ার্কারকে বেশি বেতন দিয়ে আনছে, বাকিদেরকে কম বেতনে ফ্রেশার আনছে। তো ফ্রেশার আনার পর উনি কি তখন এসএমবি চাপাই দিতে পারবে যে আমাকে 7.5 মিনিটেই বানাই দিতে হবে? তো ওইটা যারা স্টাবলিশ করে ফেলছে নিজেদেরকে, তারা ওরকম কম খরচে কি করতে পারে। আচ্ছা, বাকিগুলো একটু শেষ করে বলি, এফিসিয়েন্সি কত বেশি হতে পারে? এবার ইনস্টলেশন কস্ট, মানে আপনি যে সেট আপ দিবেন, আপনি যে গার্মেন্টস খুলবেন বা আপনি যে টেইলার খুলবেন, সেট আপ কস্ট বেশি কোথায়? কিভাবে মার্ক করতেছি বুঝতেছেন তো? পজিটিভ নেগেটিভ। আর প্রোডাকশন কস্ট তাহলে কোথায় বেশি? টেইলর। এই যে প্রোডাকশন সিস্টেম আপনারা এইভাবে করবেন আর কি, প্রোডাকশন সিস্টেমে একটা আছে জব শপ বা ক্রাফট শপ। ক্রাফট শপ মানে যেখানে আর্টস অ্যান্ড ক্রাফটের একটা ভূমিকা আছে, যেখানে একটু কাস্টমাইজেশন করা যায়, যে আমার নিজের পছন্দ হয়েছে আমি একটা এমব্রয়ডারি করাবো সেপারেটলি, আমি ওটা করাতে পারতেছি। আমার পছন্দ হয়েছে যে আমি হচ্ছে কলারটা একটু অন্যভাবে করাবো, সেটা আমি করাতে পারতেছি। আমার ইচ্ছা হয়েছে আমি শার্টে অন্যরকম একটা ডিজাইন রাখবো, এটা আমার স্লিভে রাখতে পারি বা আমার বটমে রাখতে পারি। অনেকে হচ্ছে একটা ওয়েভিনেসটা বাড়ায় দেয়, অনেকে আবার স্ট্রেইট রাখে। তো এই ক্রাফটগুলো দেখানো যায় টেইলরিং, মানে ওখানে ওরা প্রডিউস করে দিতে পারে। তারপরে আসতেছে ব্যাচ, আর তারপর হচ্ছে মাস। আর এখন নতুন আরেকটা জিনিস আসছে, এই তিনটাই এখানে মোটামুটি ক্যারেক্টারাইজ করে ফেলা যায়, জব শপ বা ক্রাফট শপ। তার থেকে এক ধাপ উপরে যেগুলো ডাইংয়ে হয়, ব্যাচ আকারে জিনিসপত্র প্রডিউস হয়, ডাইং আর নিটিংয়ে, উইভিংয়ে, ওখানে ব্যাচ আকারে হচ্ছে। আর তারপর মাস প্রোডাকশন হচ্ছে যে একটা আইটেমই, একটা প্রোডাক্টই ওই ব্যাচ সব থেকে যেটা আসতেছে সেটা দিয়ে আপনি মাস প্রোডাকশন করতেছেন। আর এখন হাইব্রিড একটা প্রোডাকশন মডেল আসছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোডাকশন। এগুলো আমরা ডিটেইলে ওই চ্যাপ্টারে
এই চ্যাপ্টারের আপনাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি এই সাবজেক্টে। এগুলা আপনাদের জানতে হবে। টয়োটা কি বলে, টয়োটা অটোমোবাইলের তাদের প্রোডাকশন সিস্টেম নিয়ে আইডিয়া আছে আপনাদের, শুনছেন? ওই যে লিন ম্যানুফ্যাকচারিং এর জনক হচ্ছে টয়োটা অটোমোবাইলস। লিন ম্যানুফ্যাকচারিং সম্পর্কে নাম শুনছেন? এখন তো লিনের কোর্স করায় অনেক। লিন হচ্ছে জিরো ওয়েস্টেজ। জিরো ওয়েস্টেজ না, মানে ওয়েস্ট মিনিমাইজেশন, ওয়েস্ট যত কমানো যায়। এটা কিন্তু যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করা যায়। মিস্টার মোশাররফ মনে হয় ল্যাবে আছেন, তাই না? প্রোডাকশনে ডাইনে, তাই না? আচ্ছা আচ্ছা, মিস্টার বাজিদুর মনে হয় ডাইনে। না, এইসব জায়গাতেও কিন্তু লিন ইমপ্লিমেন্ট করা যায়, এগুলো নিয়ে রিসার্চ হয়, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমি এরকম টেইলর, আপনাদের জন্য টেইলর এক্সাম্পল সামনে আনার চেষ্টা করব। এখন আমরা প্রথম চ্যাপ্টারে অফিসিয়ালি ঢুকে যাই, যেগুলো লিখে আপনাদেরকে নাম্বার পাইতে হবে। তাহলে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা তাহলে কি? মিস্টার আসিফ একটু রিডিং করুন। Production planning and control is a process used in manufacturing to oversee the efficient utilization of resource, including people, material, and equipment to achieve production goals. It involves. আচ্ছা, পুরোটা বলবো? এতটুকু পর্যন্ত বুঝছেন? Goods production. সেই যে আমরা যেটা এখন প্র্যাকটিক্যাল দেখলাম, এই জিনিসটা তো কিছুটা তো এখানে বুঝাইছি যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে রিসোর্স, যেগুলো আপনার রিসোর্স কি কি আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, এটার প্রপার ইউটিলাইজেশন করে, মানে সর্বোচ্চ আউট ইনপুটটা, মানে আপনার এগুলো তো ইনপুট, এই ইনপুটটাকে সর্বোচ্চভাবে ইউটিলাইজ করে যাতে আপনি সর্বোচ্চ আউটপুটটা পাইতে পারেন। এইটাই হচ্ছে আপনার প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল প্রসেসটা, বা হ্যাঁ প্রসেসটা। It involves a series of activities that ensure production runs smoothly and efficiently, meeting customer demand while minimizing cost and maintaining quality standard. The key components of production planning and control include. এই যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের ভেতর আমরা এখন ডিপে চলে এসেছি। এটার যে ফ্লো চার্টটা আপনাদের তো আমি ওপেন বুক এক্সামের একটা কনসেপ্ট দিয়েছিলাম। এইবার এরকম কোশ্চেন আমি একটু বাড়ানোর চেষ্টা করবো আর কি, যে আপনাদেরকে ধরেন একটা ফিগার দিয়ে দিলাম, ফিগার দিয়ে বললাম যে এখান থেকে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে কার ভূমিকা কীরকম, যে প্রি প্ল্যানিং লেভেল বা প্ল্যানিং যে স্টেজ, প্রি প্ল্যানিং স্টেজ, কন্ট্রোল স্টেজ, কার ভূমিকা কতটুকু, বা সে কীভাবে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলে কন্ট্রিবিউট করতেছে এই প্রসেসটাতে। কার কতটুকু ভূমিকা? হ্যাঁ, কার কতটুকু ভূমিকা বলতে ভূমিকা তো সবারই আছে, কিন্তু এটাতে তিনটা স্টেজে ভাগ করা হয়েছে। ওইরকম আর কি, যে এখানে কে কিভাবে অবদান রাখতেছে। অবদান সবাই রাখতেছে না, হয়তো তারা বাদ দিয়ে দিতে পারতাম, তাহলে তো আমরা প্রি প্ল্যানিং স্টেজ তো আমার দরকার ছিল না, ও যদি গুরুত্বপূর্ণ নাই হইতো। এটাই আর কি। তো কি কম্পোনেন্টস, প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের কি কম্পোনেন্টস কি কি, বা এটার তিনটা গুরুত্বপূর্ণ ধাপ কি কি? একটা হচ্ছে প্রি প্ল্যানিং ধাপ, একটা হচ্ছে প্ল্যানিং ধাপ, একটা হচ্ছে কন্ট্রোল ধাপ। তার ভিতরেও আবার ক্লাসিফাই করে দেওয়া আছে যে যেটা প্রি প্ল্যানিং ওটাই হচ্ছে ম্যাক্রো লেভেল। ম্যাক্রো লেভেল মানে বুঝুন, এটা আসতেছে না? আচ্ছা, ম্যাক্রো লেভেল, ম্যাক্রো লেভেল মানে বুঝুন, ম্যাক্রো আর মাইক্রো। ম্যাক্রো মানে হচ্ছে যেটা বড়, আর মাইক্রো মানে যেটা ছোট ছোট ভাবে কন্ট্রিবিউট করে। দুটোই গুরুত্বপূর্ণ। ম্যাক্রো লেভেল হচ্ছে সরাসরি যেটা না থাকলে আপনার শুরুই হচ্ছে না। যেমন আমার কাছে যদি কাপড়ই না থাকে, মানে র ম্যাটেরিয়াল যেটা, ফ্যাব্রিকই না থাকে, আমি কি প্রোডাক্ট বানাতে পারবো? আপনারা কি ডাই করতে পারবেন, প্রিন্টিং করতে পারবেন? আমার তো এর আগে ফ্যাব্রিক লাগবে। আচ্ছা, তাহলে প্রি প্ল্যানিং লেভেলে কি আছে মিস্টার রনি? প্রোডাকশন ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্রসেস ডিজাইন, ফ্লো ডিজাইন, ফোরকাস্টিং, ডিমান্ড। স্যার এটা কি লেখা? ওয়ার্ক স্টেশন ডিজাইন। আচ্ছা, এর ভিতর কোনটা বুঝে নাই বলেন? প্রোডাক্ট ডিজাইন কোনো আছে? সবগুলো বুঝতে পারছি। ওয়ার্ক স্টেশন ডিজাইনটা কি? তাহলে স্টেশন মানে একটা
মানে আমি যে জায়গাটায় কাজ করি, কাজ করানো ওই জায়গাটা কাজ করি। দোকান হোক বা প্রিভিয়াস প্রোডাকশনের যে প্ল্যানটা আছে আমার টোটাল, যে জায়গাটায় ওইটা অনুযায়ী আমার একটা প্রোডাকশনের লাইন বা যে মেনটেনটা করে রাখতে হবে, ওইটা তো স্যার বুঝাইছে অফিসিয়াল ডিজাইন। তাহলে প্রসেস ডিজাইনটা ওয়ান বাই ওয়ান স্টেপে যেরকম একটার পর একটা যে প্রসেসটা হবে। না আপনাদের তো মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, তার মানে আপনারা বুঝতেছেন জিনিসটা আগে একটু প্রোডাক্ট ডিটেইলস আর বাকি সবগুলো একটু আসতে হ্যাঁ হ্যাঁ না ওই তো আপনারা মোটামুটি যেগুলো বলতেছেন ঠিক আছে, আমি আবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। ধরেন একটা সহজ এক্সাম্পল যদি দিতে হয়, মিস্টার আসিফের যে পোলো শার্টটা, এই পোলো শার্টটা মিস্টার আসিফ হচ্ছে প্রোডাক্ট, আপনার বাইরের নাম কি? MARUSA SHIA মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে একটা এসটা পড়া এইচ এর পড়া আসবে। জাপানিজ দিন করে গেছে এই আগে হ্যাঁ, মালয়েশিয়া মারুহিসা। মালয়েশিয়া ও HISA। মালয়েশিয়া ওকে, তো মালয়েশিয়া হচ্ছে একটা ক্লোদিং ব্র্যান্ড। তাদের মেইন আইটেম হচ্ছে কিডস এর, পার্টিকুলারলি মেন্স আইটেম। মেন্স আইটেমের ভিতরে কিডস তো মেল কিডস তাই না, নাকি ফিমেল কিডসদের আইটেম? বোথ। আচ্ছা, তাহলে কিডস এন্ড মেন্স, কিডস এন্ড মেন্স নিট আইটেম তাই না, পার্টিকুলারলি কিন্তু ওভেন আইটেমও আছে, না না নি নিট আইটেমস। তো মিস্টার আসিফ আনান আসিফ হোসেন, আচ্ছা আচ্ছা, আসিফ শোভন মনে আপনার ডাক নাম শোভন আছে। আচ্ছা, মিস্টার আসিফের কাছে অর্ডার আসছে অ্যাজ এ মার্চেন্ডাইজার। মিস্টার আসিফ অর্ডার রিসিভ করছে যে আপনাদের এজ অনুযায়ী ইয়ে করে না, আপনাদের তো মনে হয় লেভেলিংটা এজ অনুযায়ী 110 120 সাইজ হচ্ছে সেন্টিমিটার। না, ওর একটা সাইজ মেনশন করেছে 110 120 এরকম, বাট ওটা হচ্ছে আপনার 4-5 থেকে শুরু, আচ্ছা, মানে 4 to 5 ইয়ার। 4 to 5 ওকে, তো 4 to 5 ইয়ারে ইয়ার। red green blue polo shirt, ঠিক আছে, তিনটা আইটেম, টোটাল হচ্ছে 3000 পিস। প্যাকিং রেশিও হচ্ছে 1:1:1, সলিড প্যাকিং। সলিড প্যাক। আচ্ছা, অ্যাসর্টেড না তাই তো, তাহলে কমপ্লিকেটেড না করি। এত কঠিন করার দরকার নেই স্যার। না, যেটা হচ্ছে রিয়েলিস্টিক, মানে বাস্তবে অর্ডার যেগুলো আসে এরকম তো হয় স্যার, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম স্যার সলিড, অ্যাসর্টেড প্যাকই আমি বেশি দেখছি। গ্যাসও কম হয়। আচ্ছা, সমস্যা নেই। 3000 পিস রেড, 3000 পিস রেড, সাইজ হচ্ছে 4 থেকে 5 ইয়ার্স ওল্ড, তার হচ্ছে পোলো শার্ট, ঠিক আছে, মালয়েশিয়া ব্র্যান্ডের বেসিক পোলো শার্ট। ওদের পার্টিকুলার কোনো ডিজাইন নাই, শুধু বলে দিছে হচ্ছে মানে নেক রিব হবে, স্লিভ রিব হবে, ঠিক আছে, নেক রিব স্লিভ রিব হবে। আর এই প্লাকেটটাও, প্লাকেট তো সিঙ্গেল জার্সি, প্লাকেট সিঙ্গেল জার্সি, আবার বাকি বডি সবই সিঙ্গেল জার্সি। নিচে সেলাইটা হচ্ছে ফ্ল্যাট টপ সেলাই, হাতে স্লিভ অ্যাটাচটা ওটা তো ওভারলকে হবে, কলারটা ওভারলকে হবে, সামনে হচ্ছে টপ স্টিচ আছে প্লাকেটের উপরে। আর ধরেন বলে দিছে যে এর উপরে টপ স্টিচ আছে, শোল্ডারের উপরে টপ স্টিচ আছে, ওগুলো ইয়ে দিয়ে করে ফ্ল্যাট লক দিয়ে করে। এটা বলে দিছে সাইডে টপ স্টিচ, সাইডে বলতে কি আর সাইড সিম, এত বড় সাইড সিমে টপ স্টিচ তো অনেক সময় থাকে। হয়, ঠিক আছে, দেয়া তো যায়, বায়ার যা চাবে তাকে সবই দেয়া যাবে। ওগুলো সম্ভবত ফ্ল্যাট তো ওগুলো সম্ভবত ফ্ল্যাট লকে করে। আচ্ছা, তো এটা আপনার কাছে আসছে, এই প্রোডাক্ট ডিজাইনটা ওরাই কিন্তু বেসিক ইয়েটা, ওদের যে টেকনিক্যাল প্যাকেজ, হ্যাঁ টেকনিক্যাল প্যাকেজ ওটাই কিন্তু দিয়ে দেয়। 8-10 পেজের ডিটেইল থাকে ওটাতে, যে আমার কালার কি কি হবে, কালার কোড, প্যান্টন কালার কোড অনুযায়ী কালার কোড বলা থাকে, যে ব্ল্যাক মনে হয় অল ওয়ান না, অল জিরো আর অল ওয়ান, এটা একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে ব্ল্যাক, যাই হোক কালার কোড স্পেসিফাই করে দিছে। আমি রেড বলছি না, রেড প্যান্টন কোডটা এখন জানা নাই। তাহলে আপনার প্রোডাক্ট স্পেসিফিকেশন দিয়ে দিছে, ঠিক আছে, এবং এটা আমি সহজ করার জন্য বলে দিচ্ছি, এটা ধরেন একটা রিপিট অর্ডার,
এটা একটা রিপিট অর্ডার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আগে চলছে। আপনাদের এখানে এই ইন্ডাস্ট্রির এটা ধরো 14 নম্বর ফ্লোর, 14 নম্বর ফ্লোরে এখানে 5টা লাইন আছে, 14(1), 14(2), 14(a), 14(b), 14(c), 14(d), 14(e), ঠিক আছে? তো এই 5টা লাইনের ভিতর 14(c) যেটা, 14(c)তে ধরেন এই লাইনটা আগে প্রডিউস হয়, এই প্রোডাক্টটা প্রডিউস হয়েছে। তো এখানে প্রসেস, এবার যদি আমি প্রসেস ডিজাইনে আসি, ওয়ার্ক স্টেশন ডিজাইন আর প্রসেস ডিজাইন। প্রসেস ডিজাইন আর ওয়ার্ক স্টেশন ডিজাইনের পার্থক্য কি? যে আপনার ওভারঅল পুরো অপারেশনটা, এটা হচ্ছে ওয়ার্ক স্টেশন, ওয়ার্ক স্টেশন পুরো ওভারঅল হচ্ছে প্রসেস। ওভারঅল প্রসেস মানে মিস্টার আসিফ যখন এটা রিসিভ করবে, রিসিভ করার পর আপনাকে তো এটা রিপিট অর্ডার হইলেও আপনাকে তো 3-4টা স্যাম্পল অ্যাপ্রুভাল করাইতে হয়, তাই না? যে রিপিট অর্ডারের ক্ষেত্রে কি কি স্যাম্পল অ্যাপ্রুভাল করা হবে? ওই অ্যাজ ইউজুয়াল দুইটা স্যাম্পল করা হবে। অন্য টাইমে কি দুইটা করেন? অন্য টাইমে তো আরো বেশি করেন। আমার স্যাম্পল হয় তিনটা, ফিট স্যাম্পল, পিপি স্যাম্পল, শিপিং স্যাম্পল। প্রথমটা ফিট স্যাম্পল, পিপি স্যাম্পল, আর একটা হচ্ছে লাস্ট হচ্ছে শিপিং স্যাম্পল। হ্যাঁ, টপ আপ প্রোডাকশন বা গোল্ড সিল যে ইন্ডাস্ট্রিতে যেটা বলে। এই তিনটার বাইরে আরো মানে বাইরে তো আরো আছে। আর বায়ার টু বায়ার, বায়ার টু বায়ার ভ্যারি করে। যারা হচ্ছে ওই আমেরিকান বায়ার বা যারা হচ্ছে ইউরোপিয়ান বায়ার, তারা একটু বেশি ঝামেলা হবে। আরো পার্টিকুলারলি যদি আমি বলি, C&A এর एग्जांपल দিয়ে যদি বলি, C&A হচ্ছে এখন সব ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট প্রোডিউস করে। ওদের এখন ওটা ট্যাগ লাইন হয়ে গেছে, ওদের ওটা সেলিং পয়েন্ট হয়ে গেছে যে আমরা হচ্ছে সাস্টেনেবিলিটিকে প্রমোট করি, আমরা হচ্ছে BCI কটন নিব, বেটার কটন ইনিশিয়েটিভ কটন নিব, এই কটন ছাড়া অন্য কটন নিব না, আমাদের যত রকমের ইয়ে হবে। আচ্ছা, তাহলে একটু ব্যাপারটা ইন্টারেস্টিং করেছি। মানুষ হিসাব বাদ দিয়ে C&A, ধরেন C&A-রই এই 4 থেকে 5 বছর বয়সের 3000 পিস রেড পোলো শার্ট তারা অর্ডার করছে। তো C&A কিন্তু C&A নিয়ে আপনাদের আইডিয়া আছে যে গোটস স্ট্যান্ডার্ড নিয়ে শুনছেন? গোটস স্ট্যান্ডার্ড যারা হচ্ছে অর্গানিক সার্টিফিকেট, রিসার্চ সার্টিফিকেট ক্লেম করা। হ্যাঁ, যারা হচ্ছে 100% অর্গানিক জিনিসপত্র চায় আর কি, যে ওখানে কোনো আর্ট মানে ওখানে কেমিক্যাল মিশ্রিত কোনো জিনিস ওদের সাথে মিশতে পারবে না। OCS, RCS, TRS এগুলো সব সার্টিফিকেট। স্যার এও কিন্তু মার্চেন্ট। আচ্ছা, আপনি কোন আইটেম নিয়ে কাজ করেন? আমি হচ্ছে হলো কিডস ওয়্যার নিয়ে কাজ করতেছি। আপনার মেইন বায়ার কে? কটন, অস্ট্রেলিয়া। করোনা। হ্যাঁ, তো আপনার কিন্তু মনে হয় মানে 3টা স্যাম্পল করলে হয় না আপনার তো না, আমার হচ্ছে হলো কিডস এর ক্ষেত্রে আমার স্যার এও ওভারের মার্চেন্ট, স্যার আমি নিটার মার্চেন্ট। আচ্ছা, সাইজে পাঠানো ফ্রি পাঠানো লাগে, SMS স্যাম্পল পাঠানো লাগে, ফটোশুট পাঠানো লাগে, শিপিং মানে আফটার প্রোডাকশনের পর হচ্ছে শিপমেন্ট এই স্যাম্পল। SMS এর সাইজের আমরা করব। এই আমরা সাইজের SMS সাইজের আমরা করব। ফটো স্যাম্পল যেটা বলেন, ফটোশুট স্যাম্পল, আর একটা বলেন মানে মার্কেটিং স্যাম্পল আছে, হ্যাঁ। স্যাম্পল আছে, ডিএম স্যাম্পল আছে। ওই স্যাম্পলগুলো অত আবার আমিও তো মার্চেন্ডাইজার হিসেবে ছিলাম সাউথ ইস্টে সিটিএলে, তো ওখানে আবার আমাদের ওগুলো করা লাগতো না, কিন্তু 3টাও করা লাগতো না, আমাদের বেসিক স্যাম্পল ছিল 5টা। আচ্ছা, তো এই C&A এর কথা যে জন্য বলতেছি, ওরা কিন্তু টেস্টও করে অনেক কিছু, যে জিপি একটা হচ্ছে জিপিটি স্যাম্পল বলো না, জিপিকিউ না সিপিটি স্যাম্পল জানো? জিপিকিউ তো না স্যার, মানে কি ধরনের টেস্ট? টেস্ট ওটা সিপিএসআই আছে টেস্ট, ওটা ইন্ডাস্ট্রিতে আছে। ইন্ডাস্ট্রিতে আলাদা নাম মনে হয়, আলাদা নামে ইয়ে করে। আমার আমাদের হচ্ছে হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ওয়ানও ছিল তো জিপিকিউ স্যাম্পল। জিপিকিউ স্যাম্পল বলতে তো হচ্ছে স্যার হচ্ছে ইয়া গার্মেন্টস টেকনিশিয়ানদের স্যাম্পল, যেটা হচ্ছে ফ্যাক্টরি কোয়ালিটি কাছে থাকে। মানে ওটা তো টেস্ট একরকম টেস্টিং পারপাসে না নাকি? আর টেস্টিং স্যাম্পল আলাদা, টেস্টিং রিকোয়ারমেন্ট দিয়ে তৈরি করা হয়। ওয়াশ যখন হবে টেস্টিং স্যাম্পল, এটাও টেস্টিং রিকোয়ারমেন্ট দিয়ে, কারণ আপনি যখন আপনার বাল্ব দিয়ে চলে যাবেন, আপনি কিন্তু এত কিছু মেইনটেইন করতে না, হবে। ওটা তো পিপির আগে হয়। হ্যাঁ, পিপি রাখে না, পিপির সাথেই আমরা পিপির সাথে বা পিপির পরে। পিপির সাথে তো পিপির পরে করা হয়। পিপির আগে তো আপনার তো ডেভেলপমেন্ট স্টেজ, ডেভেলপমেন্ট স্টেজে টেস্টের কোনো ইস্যু থাকে না। তো ডেভেলপমেন্ট স্টেজে আপনি টেস্ট করে কি বলবেন? আপনার যদি ওয়াটার না হয়, আফটার ওয়াটার রেসিপি আপনি হচ্ছে পিপি টেস্টটা করবেন, টেস্ট করার পর আপনার মানে ফেব্রিক বাল্ব চলতে থাকবে, ইন দ্য মিন টাইম আবার অ্যাপ্রুভাল নিতে হবে। হ্যাঁ। অ্যাপ্রুভাল নিতে হবে টেস্টিং। তো মাস্ট বি এটা শিপমেন্ট আগে দিতে হবে। হ্যাঁ, না হ্যাঁ। মাস্ট বি শিপমেন্ট আগে এক্সপোর্টটা বাইরে সাবমিট করতে হবে। ফাইনাল না। আমরা যেটা করি, আমরা কটন ম্যানুফ্যাকচারিং যেটা করি, আমি হচ্ছে ফাইনাল ইন্সপেকশনের আগে হচ্ছে আমার টেস্ট করতে শুরু করে ইচ এন্ড এভরিথিং বেসিক্যালি ক্লেম থেকে শুরু করে সবকিছু আমার অ্যারেঞ্জ করে রাখা লাগে। আদারওয়াইজ উই ক্যান শিপ দ্য গুডস। আচ্ছা, তাহলে ওখানে একটা গ্যাপ ছিল, এটা আমি আমাকে জানানোর জন্য ধন্যবাদ, যে এটা তাহলে পিপির পরে করা হয় টেস্টগুলো। তো এই পুরো আমার process- ক্ষেত্রে আমি আমার হচ্ছে আমার ক্ষেত্রে আছে স্যার, যেমন ধরেন হচ্ছে আমার ফেব্রিকটা সম্পূর্ণ নতুন। আমি ধরো ওভেন একটা ফেব্রিক আনলাম, আর আমাকে বললো যে তুমি আমাকে ওভেন কিছু ফেব্রিক সোর্স করে দাও। দিলাম 8টা 10টা হ্যাঙ্গার পাঠালাম, ওইখান থেকে বাইরে একটা পছন্দ হলো, বললো যে আমার কিন্তু স্যাম্পল পাঠাও।
সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ফেব্রিকটা টেস্ট করি। কারণ ওইটা টেস্ট করার আগে একটা কারণে সেটা হচ্ছে হলো আপনার ফেব্রিকটা বাইরে যে টেস্টিং রিকোয়ারমেন্ট আছে টিআরএসটা সবচেয়ে বড় যে ইস্যু যেটা হয় টিআরএসটা মেনটেন রাখতে পারবে কিনা আফটার ওয়াশের পরে সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে আগে চেক করা হয়। আর আমার হচ্ছে কটনের হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে বটমের ক্ষেত্রে 15 নিউটন আর টপের ক্ষেত্রে হচ্ছে 20 নিউটন। তো আমার যদি এই টিআরএসটা যদি মেনটেন না করে আমি কখনো চাইলেও হাতে পায়ে ধরি আর যাই ধরি যদি বলি যে তোমার আমি ডিসকাউন্টও দিচ্ছি তারপর নিবে না, সেই ক্ষেত্রে ওইটা আমাদের লাইবিলিটি এড়ানোর জন্য আমরা হচ্ছে টেস্ট করে ডাইরেক্ট ইনফর্ম করে দিই যে তোমার এই গ্রুপসে কিন্তু এরকম রেজাল্ট আসছে। তো যদি চাও বলতে পারো, না চাইলে আমরা আলাদা ফেব্রিক সোর্স করতে হবে। এটা তো ওই পিপিতেই তাহলে তাই না? এটা পিপির আগে ফিটের আগে করে ফেলি এটা। আচ্ছা, এটা হচ্ছে যখন মানে বায়ার বলে যে আমার এই ফেব্রিকটা ভালো লাগছে, যদি ফেব্রিকের কোনো টাকা আমাদের কাছে নাই তখন হচ্ছে টেস্ট করে রাখি। যার মধ্যে হচ্ছে আমাদের লাইব্রেরি আমাদের রিস্ক এড়ানোর জন্য। কারণ আমি যদি ফেব্রিক যদি আগে যদি টেস্ট না করি তাহলে কিন্তু আমি জানতে পারবো না ফেব্রিক কি মাঝে মাঝে বায়ার নমিনেট করে দেয় না ফেব্রিক, আমাদের অল টাইম নমিনেটেড থাকে। ও তো তারপরে ওইটার ডাটা আপনার কাছে না থাকলে ওইটা আমি টেস্ট করি। আচ্ছা, তো প্রসেস ডিজাইন নিয়ে যেটা বলতেছিলাম যে ওনারা মার্চেন্ডাইজার ওনারা কিন্তু নেগোশিয়েট করে অর্ডারটা আনতেছে, একটা ডেভেলপমেন্ট স্টেজও থাকতেছে, তারপরে প্রোডাকশন স্টেজে যাচ্ছে। তো ডেভেলপমেন্ট স্টেজে কি ওনারা নিজেরা ডেভেলপ করতেছে জিনিসটা, ওটার জন্য ওনারা করতেছেন, এটা একটা স্যাম্পল ডিপার্টমেন্ট আছে, ওনারা স্যাম্পল ডিপার্টমেন্টকে গিয়ে ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, তাদেরকে স্যাম্পল দিয়ে দিচ্ছে, ওখানেও মাস্টার টেকনিশিয়ান আছে, তারা দেখতেছে, তারা এক্সপিরিয়েন্স, তারা জানে এটা ফ্লো কি হবে, এখানে কি কি মেশিনারিজ লাগবে, এখানে এক্সট্রা কি হচ্ছে এমবেলিশমেন্ট আছে বা কি হচ্ছে অ্যাকসেসরি স্ট্রিম আছে, এগুলো ওনাদেরকে বলে দেওয়া হয় বা ওনারা আগে থেকেই জানে, ওনারা ওগুলো প্রোভাইড করে দিয়ে দেয়। তারপরে স্যাম্পলটা ডেভেলপ করতেছে, স্যাম্পলটা ডেভেলপ করে কিছুদিন ওটা আপনারা ওয়েট করেন অ্যাপ্রুভালের জন্য, তাই না? যে আপনারা মিটিং অ্যারেঞ্জ করতেছেন বা বাইরের সাথে মিটিং অ্যারেঞ্জ করে সে যখন পিপি স্যাম্পল ধরে নিচ্ছি পিপি স্যাম্পল পর্যন্ত চলে আসছে, পিপি স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং পিপি স্যাম্পল যখন চলে আসার পর পিপি স্যাম্পলটা অ্যাপ্রুভ হওয়ার পর একটা মিটিং হচ্ছে, পিপি মিটিং। সেই পিপি মিটিংয়ে একদম লায়াবল যারা আছে ওই আইটেমটার জন্য, ধরেন যদি ওই ফ্যাব্রিকটা গ্রে ফ্যাব্রিক এসে ইন্ডাস্ট্রিতে ডাই হয়, ইন্ডাস্ট্রিতে ডাই হওয়ার পর ওখানে ধরেন একটা স্টার আছে, সেটা হচ্ছে রাবার প্রিন্ট, সেই রাবার প্রিন্টটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রি প্রিন্টিং ডিপার্টমেন্টে হবে। তো তাহলে ওখানে ডাইং সেকশনের লায়াবল যে, ফিনিশিং ডিপার্টমেন্টের লায়াবল যে, প্রিন্টিং সেকশনের লায়াবল যে, তার আগে ফ্যাব্রিকটা ইনহাউস হবে, ওয়্যার হাউসের লায়াবল যে, তারপরে পিপি, তারপর হচ্ছে যেই ফ্লোরে প্রোডাকশন হবে ওই ফ্লোরের ইনচার্জ যে, ওখানে প্রোডাকশনের কিছু ইন্ডাস্ট্রি করে কি আমাদের লোকাল যে ওনারশিপ ইন্ডাস্ট্রিগুলো, তারা আবার কিছু জায়গায় করে কি আর প্ল্যানিংকে একসাথে করে ফেলে, এন্ড প্ল্যানিং ডিপার্টমেন্ট একসাথে থাকে। আবার ফরেন ওনারশিপের ইন্ডাস্ট্রি আছে, সেসব জায়গায় আবার প্রোডাকশন আর কে একসাথে করে ফেলে, প্ল্যানিংকে সেপারেট রাখে। তো ওই অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টের লায়াবল পার্সনরা ওই মিটিংয়ে প্রেজেন্ট থাকে। তারপরে সবাই কারো কোনো অবজেকশন থাকলে এখানে অবজেকশন সবাই ফেস, মানে অবস্ট্যাকল সবাই ফেস করে, প্রিন্টিংয়ের লোকও ফেস করে, হচ্ছে ডাইং বা ফিনিশিং থেকে আসা প্রবলেম, ফিনিশিংয়ের লোক ফেস করে ডাইং থেকে আসা প্রবলেম, ডাইংয়ের লোক ফেস করে ওইটা নিটিং থেকে বা ওভেন উইভিং থেকে আসা প্রবলেম। র্যান্ডম একটা অবজেকশন থাকে। হ্যাঁ, তো ওই পিপি মিটিংয়ে সবাই সবার রাক্ষসগুলো ছাড়াই একজন আরেকজনের সাথে, তারপর দিন শেষে একটা মিউচুয়াল মারামারি করে সব মিটিং টাইম ওটার খেসারত এসে দেওয়া লাগে প্রোডাকশনে গার্মেন্টস। ওই তো তখন সবসময় ওর দিন সবচেয়ে কম হয়। হ্যাঁ, তখন প্ল্যানিং এর সাথে মার্চেন্ডাইজারের সাথে বা টিম লিডারের সাথে প্রোডাকশন লাইন নিয়ে দৈনন্দিন এই ঝগড়াঝাটি এই সেই হচ্ছে, ওই ঝগড়াঝাটি হচ্ছে বলেই আমাদের সবাইকে লাগতেছে ফ্যাক্টরিতে। যদি ঝগড়াঝাটি না থাকতো তাহলে আমাদেরকেও লাগতো না, আমরাই ঝামেলা করি, আমরাই আবার সলভ করি। তো হোল প্রসেসটা হচ্ছে এমনকি শিপমেন্ট পর্যন্ত, এটা আপনার যদি থাকে এফওপি থাকে, বা আপনার যদি ওইটা সিআইএফ থাকে বা আপনার সিএনএফ থাকে, আপনার মানে আপনার শিপমেন্ট কোন মেথডটা ফলো করে আপনি শিপ করবেন, আপনার সাথে কন্ট্রাক্ট হয়েছে কোন বেসিসে, যে আপনি কি এফওপি করবেন না, আমার সাথে ম্যাক্সিমাম এফওপি ফ্রি অন বোর্ড, যে আমার জাহাজ পর্যন্ত তুলে দিতে হবে, তারপর আমার লাইবিলিটি শেষ, ওটা পুরোটাই প্রসেস ডিজাইনের ভিতরে পড়ে। আর এগুলোর জন্য মূলত একটা আইপি সাবজেক্ট আসছে, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইলের এরাও ওই আইপি জব করতে পারে, মানে টেক্সটাইল সেক্টরে, আর আইপি লোকরাও এসে টেক্সটাইলে করতে পারে, জব করতে পারে, কারণ তারা এগুলো নিয়ে কাজ করে। এবং তারা হচ্ছে যত রকমের টুলস আছে, যে মানে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেম, টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট,
এগুলোর যে টুলগুলো আছে এই টুলগুলো ওরাই আবিষ্কার করে, ওরাই ইমপ্লিমেন্ট করে। আর অন্য যে ডিপার্টমেন্ট চালু করছে এটার জন্য QMS অনেক ফ্যাক্টরিতে। QMS কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, ওরা হচ্ছে ইন্টারনাল অডিটের দায়িত্বে থাকে এবং ওরা হচ্ছে প্রসেস, ওরা এসওপি দেয়। আপনাদের ওখানে কি QMS এসওপি দেয়? আমাদের আমার ইন্ডাস্ট্রিতে QMS এসওপি দিত যে নতুন একটা প্রসেস আসছে বা নতুন একটা এই স্পেশালি প্রসেস ডিজাইনের ভিতরে যে মানে একটা বেটার কিছু পাইছে, ওরা ওটা টেস্ট রান করতে চায়। টেস্ট রান করে ওটা বসদের ভালো লাগছে, ওভারহেডদের ভালো লাগছে, ওটা অ্যাপ্রুভ করে দিল। অ্যাপ্রুভ করে দিলে ওটা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফিক্স করতে হবে, এটার দায়িত্ব ওদের পড়ে। আচ্ছা, আর ফ্লো ডিজাইন, প্রসেস ডিজাইন থেকে আমি ফ্লোতে আসতেছি। আপনারা একটা কনসেপ্টের সাথে আশা করি নাম শুনছেন, না শুনলে এখন শুনে নিবেন। ও আপনাদের ক্লাস, আপনাদের কি ক্লাস আছে? আপনাদের কি এগুলো ক্লাস নেই? জি জি। তাহলে ম্যাম আশা করি চলবে ক্লাস। VSM আসছে না? আচ্ছা, VSM এর নাম আশা করি শুনছেন আপনারা, ভ্যালু স্ট্রিম ম্যাপিং শুনছেন? এই ভ্যালু স্ট্রিমটাই হচ্ছে ফ্লো ডিজাইন। ফ্লো ডিজাইনটা করে আমার দেখতে হবে এখানে কোনো আননেসেসারি প্রসেস আছে কিনা এই ফ্লোটার ভেতরে, থাকলে ওটা রাখা যাবে না, ওটা বাদ দিয়ে বা একটা জিনিস মানে আমার মনে হচ্ছে এটা অনেক বড় হয়ে গেছে, এই প্রোডাক্টের জন্য ভ্যালু এই ফ্লোটা এত বড় রাখা যাবে না, তখন আমাকে এই ভ্যালু স্ট্রিম ম্যাপিংটা হচ্ছে ইফেক্টিভ প্ল্যানিং, যে এই প্রসেসটা এইভাবে হলে বেস্ট হবে। আমার যখন ইয়ে করবো ইন্ডাস্ট্রিও যখন লেআউট করে, আপনারা এটা ফ্যাক্টরি লেআউট, ফ্যাসিলিটি লেআউট যখন চ্যাপ্টারটা আছে ওখানে এইসব লেখাপড়া পাবেন, তখন এই কিছু কিছু জিনিস ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং এর ব্যাপারে, হ্যাঁ আচ্ছা আসছেন। আচ্ছা, ফ্লো ডিজাইন যেটা বললাম, সামারি বললাম, এরপর ফরকাস্টিং ডিমান্ড আছে। ফরকাস্টিং ডিমান্ড মানে হচ্ছে আমার ডিমান্ডটা আমি ফরকাস্ট করতে পারতেছি কিনা, যে আমার কতটুকু লাগবে এখানে। ফরকাস্ট মানে আমি নিজে প্রেডিক্ট করা। আর তারপরে হচ্ছে ওয়ার্ক স্টেশন ডিজাইন, এই জিনিসটা আবার ডিটেইলে ইনশাআল্লাহ নেক্সট দিন আলোচনা করবো। এখন শেষ